হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? জিও ফান্ডা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি মলয় জিও ফান্ডা চ্যানেলের পক্ষ থেকে আজকে টোপোসিট ম্যাপ থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তোমাদের অনেকেই রিকোয়েস্ট করছিলে স্যার বট ফিজিওগ্রাফিক ডিভিশনের উপর বেস করে একটা ভিডিও আনুন। চলো আজকের ভিডিওতে আমি তোমাদের এই বট ফিজিওগ্রাফিক ডিভিশন কিভাবে আঁকতে হয় টোপোসিট ম্যাপ থেকে সেই সম্পর্কে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এক্ষেত্রে আমাদের এই কাজটাকে কতগুলো পার্টে ভাগ করে আমি আলোচনা করব। একদম প্রথমে আমি এখানে টোপোসিট ম্যাপ বিষয়টা কি সেই সম্পর্কে বলবো। দ্বিতীয় হচ্ছে আমাদের এই টোপোসিট ম্যাপে এই বট ফিজিওগ্রাফিক ডিভিশনের কাজটা করার প্রয়োজনীয়তা কি সেই সম্পর্কে আলোচনা করব। 3 নম্বর হচ্ছে এখানে ব্রেক অফ স্লোপ বিষয়টা কি এবং এই স্লোপটা আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ নির্ণয় করব সেই সম্পর্কে আলোচনা করব। একইভাবে এখানে ক্রস সেকশন করতে গিয়ে আমি এখানে হাইয়েস্ট আর লোয়েস্ট পয়েন্ট খুঁজে নিয়ে তার ভিত্তিতে এখানে ক্রস সেকশন করে কিভাবে ব্রেক অফ স্লোপ নির্ণয় করতে হয় তাও স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এরপরে আমি তোমাদেরকে এই বট ফিজিওগ্রাফিক ডিভিশনের কাজটা তোমরা এই ব্রেক অফ স্লোপের ভিত্তিতে কিভাবে করবে টোপোসিট ম্যাপ থেকে একদম ডিটেলসে আইডিয়া দেব এবং সবার শেষে এই বট ফিজিওগ্রাফিক ডিভিশনের উপর বেস করে কিভাবে ইন্টারপ্রিটেশন লিখতে হয় সেই সম্পর্কেও ডিটেলসে আইডিয়া দিয়ে দেব। তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যারা এই চ্যানেলে এখনো নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুর প্রথমে আমরা টোপোসিট ম্যাপ বিষয়টা কি জেনে নেব। দেখো তোমাদের সামনে আমি একটা টোপোসিট ম্যাপ নিয়ে নিয়েছি। এই ম্যাপটা দেখতে পাচ্ছ ওপেন সিরিজের ম্যাপ আছে। এখানে তো অনেক ছাত্রছাত্রী বলছিলে যে স্যার ওপেন সিরিজ ম্যাপের উপর বেস করে আপনি বট ফিজিওগ্রাফিক ডিভিশনের কাজটা করুন। তা আজকে নিয়ে চলে এসেছি ওপেন সিরিজ ম্যাপ। এই ম্যাপের নাম্বার হচ্ছে F45G16। এখানে অলরেডি আমি আগের ভিডিওতে তোমরা টোপোসিট ম্যাপ সংক্রান্ত ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমি এখানে ম্যাপ নাম্বার কিভাবে এসেছে বা এই ওপেন সিরিজ ম্যাপের খুঁটিনাটি কোথায় কি থাকে সেই সম্পর্কে আমি অলরেডি আলোচনা করেছি। সেই আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। এবার ম্যাপের স্কেল আছে দেখো 1:50,000। এবার এইটা ওল্ড সিরিজ ম্যাপের ক্ষেত্রে কত নাম্বার না 73B/16। দেখো এখানে এটা হাইলাইট করা আছে যে এই ম্যাপটা অ্যাকচুয়ালি এই ম্যাপটাকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এই সুন্দরগড় উড়িষ্যার ম্যাপ এই ম্যাপটা। এবারে দেখো আমরা এই টোপোসিট ম্যাপ বিষয়টা কি জেনে নেব। দেখো যে মানচিত্রে আমাদের কাছে যে মানচিত্রটা দেখতে পাচ্ছ এটা ভূপৃষ্ঠের কোনো স্বল্প পরিসর স্থানের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদান সমূহকে প্রতীক চিহ্নের দ্বারা উপস্থাপন করছে বা চিত্রায়িত করছে এবং এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উপস্থাপন করছে। তাকে আমরা বলছি ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এখানে প্রাকৃতিক উপাদান বলতে এই যে নদ নদী দেখতে পাচ্ছ, এখানে ভূপ্রকৃতি দেখতে পাচ্ছ, এখানে স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাচ্ছ, একইভাবে সাংস্কৃতিক উপাদানগুলোর মধ্যে জনবসতি দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ এই অংশটা যদি দেখো এখানে বড় বড় টাউনশিপ গড়ে উঠেছে। একইভাবে আমরা এখানে রাস্তাঘাট দেখতে পাচ্ছি। তাহলে এই ভূপ্রকৃতি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, একইভাবে সাংস্কৃতিক উপাদানগুলোর মধ্যে জনবসতি বা পরিবহন যোগাযোগ ব্যবস্থা, পরস্পরের মধ্যে যে একটা সম্পর্ক উপস্থাপন করা। একইভাবে এখানে আমাদের প্রাকৃতিক বা সাংস্কৃতিক উপাদানগুলোকে আমরা দেখো বিভিন্ন প্রতীক চিহ্নের দ্বারা, এখানে যদি এই এই বক্সগুলো দেখো তোমরা তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ কি না কতগুলো প্রতীক চিহ্ন আকারে উপস্থাপন করা হয়েছে। অরিজিনালি এখানে আমাদের জনবসতি এইভাবে নেই, কিন্তু এই আকৃতিটা আমাদের বাস্তবে যেরকম আছে বাড়িঘরে তার উপর একটা এখানে প্রতীক চিহ্ন আকারে বক্সের আকারে উপস্থাপন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট বক্সগুলো একইভাবে এই বিষয়টাকে উপস্থাপন করছে। একইভাবে এখানে নীল রং দিয়ে আমাদের এখানে নদী, নিত্যবহ নদীটাকে দেখানো হয়েছে। তাহলে এই প্রতীক চিহ্ন কিন্তু আমাদের এই টোপোসিট ম্যাপে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এখানে বট ফিজিওগ্রাফিক ডিভিশন আমরা করব কেন বা আমাদের করার প্রয়োজনীয়তা কি আছে। দেখো বট ফিজিওগ্রাফিক ডিভিশন করার মূল উদ্দেশ্যই হচ্ছে এখানে দেখতে পাচ্ছ একটা বিশালাকার মানচিত্র। আমাদের এখানে একটা ছোট পাতায় আমরা এই বিষয়টাকে উপস্থাপন করতে পারবো না, কারণ আমি আমার ক্যামেরায় দেখো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখাতে গেলেই আমাকে সরিয়ে দেখাতে হচ্ছে। এটা যদি আমি আরেকটু উঁচু করে তোমাদের দেখাই তাহলে দেখো অনেকটা কভার আপ হচ্ছে, কিন্তু তাও পুরোটা আমি এই অংশে কভার আপ করতে পারছি না। অর্থাৎ আমার এই বট ফিজিওগ্রাফিক ডিভিশনের মাধ্যমে এই টোটাল মানচিত্রটার মধ্যে কি বিষয়বস্তু আছে সেইটাকে আমি ছোট একটা খাতার মধ্যে উপস্থাপন করব। তাহলে এটা হচ্ছে আমার প্রথম বিষয়, যেখানে আমি কোনো বিষয়কে লেখার জন্য ধরো এই ম্যাপের আমাকে টোটাল আমাদের ভূপ্রাকৃতিক বিভাজন
লিখতে দিয়েছে। তাহলে এখানে আমাদের বট ফিজিওগ্রাফিক ডিভিশনটা অবশ্যই করতে হবে, করে আমাদের এই অঞ্চলটাকে ডিভিশন করতে হবে, এখানে 2 বা 3টে অঞ্চলে কিভাবে ভাগ করা হচ্ছে সেই বিষয়টা এই বট ফিজিওগ্রাফিক ডিভিশন। একইভাবে এই বট ফিজিওগ্রাফিক ডিভিশন করার উদ্দেশ্য হচ্ছে না এখানকার ভূপ্রাকৃতিক যে বৈচিত্র্য রয়েছে সেই বৈচিত্র্যটাকে এখানে তুলে ধরা। অর্থাৎ আমি যদি এই ম্যাপটার মধ্যে দেখি, দেখো এই অঞ্চলটা কিছুটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উচ্চ ভূমিভাগ রয়েছে। আমরা যদি এই অংশটা যাই, এই অংশটায় দেখতে পাচ্ছি উচ্চ ভূমিভাগ রয়েছে। একইভাবে এদিকে কিছুটা রয়েছে, কিন্তু মাঝের যে অংশটা যেখানে আমাদের এই নদীকে কেন্দ্র করে এটা দেখতে পাচ্ছ ব্রাহ্মণী নদী, এই ব্রাহ্মণী নদীকে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র করে তার চারপাশের অঞ্চলগুলো কিন্তু সমভূমি অঞ্চল আছে। তাহলে এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোর জন্যই আমাদের এই বট ফিজিওগ্রাফিক ডিভিশন করতে হবে। এরপরে আমাদের তৃতীয় বিষয় হচ্ছে এই বট ফিজিওগ্রাফিক ডিভিশনে আমাদের ব্রেক অফ স্লোপ, এই ব্রেক অফ স্লোপটা কিভাবে নির্ণয় করতে হয়, একইভাবে ক্রস সেকশন করার প্রয়োজনীয়তা আছে। অলরেডি এই জিও ফান্ডা চ্যানেলে আমাদের ক্রস সেকশনের উপর 3টে ভিডিও আপলোড করা আছে। একইভাবে ব্রেক অফ স্লোপ কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়েও অলরেডি আলোচনা করা আছে। তবুও আজকের ভিডিওতে আমি ব্রেক অফ স্লোপটা অবশ্যই দেখাবো, তার কারণ সেই বিষয়টা তোমাদের কাছে আরো একটু ক্লিয়ার করা দরকার আছে। তাহলে এখানে ব্রেক অফ স্লোপ আমাকে নির্ণয় করতে হবে মূলত এই অংশে, আমার এই টোটাল ম্যাপটার মধ্যে কোন জায়গাটায় সব থেকে উঁচু আছে, অর্থাৎ আমাদের কন্টুর ভ্যালু কোন জায়গায় বেশি আছে এবং কোন জায়গায় কম আছে, এই দুটো পয়েন্টকে আমাদের এখানে ফিগার আউট করতে হবে। তাহলে এখানে তার জন্য আমরা এই টোটাল ম্যাপটাকে যদি একটু স্টাডি করি, আমরা ভালো করে যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি দেখো এই অংশটায় আমাদের 681, তাহলে এখানে 533 আছে, এখানে 468 আছে। এদিকে যদি ভ্যালুগুলো দেখি তাহলে এখানে 528, 566, তাহলে এই অংশে আমরা 469, তাহলে এখানে আর সেই অর্থে উঁচু জায়গা আমরা পাচ্ছি না। তাহলে ওই অংশের থেকে উঁচু নয়, এই অংশগুলো উঁচু জায়গা কিন্তু ওই অংশের মতো অতটা উঁচু নয়। তাহলে একইভাবে এদিকে টাউনশিপ গড়ে উঠেছে, সুতরাং এই অংশে আর পাবো না। তাহলে এইখানে 300 দেখতে পাচ্ছ, তাহলে এই জায়গায় নেই। তাহলে আমাদের এখানে হাইয়েস্ট পয়েন্ট আমরা অলরেডি পেয়ে গেলাম কত না 681। একইভাবে এর পাশাপাশি আমাকে একটা জায়গা নিতে হবে যেটা লোয়েস্ট পয়েন্টকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে আমরা অলরেডি দেখতে পেয়েছি 300, এখানে হাইল্যান্ডের মধ্যে 300 আছে, এখানে দেখো 200 আছে। তাহলে এই রিভার আমাদের এই অংশের সব থেকে নিচু জায়গা। তাহলে আমি এই 681 থেকে 681 এখান থেকে আমি এদিকে রিভার পর্যন্ত একটা 15 সেন্টিমিটার নিয়ে নেব। তাহলে এখানে 15 সেন্টিমিটার হচ্ছে না, তাহলে আমরা মোটামুটি এখানে 20 সেন্টিমিটারে চলে আসছে রিভারটা। তাহলে আমরা এই অংশে রিভারটাকে কভার করার জন্য, তাহলে আমাদের হাইল্যান্ড থেকে আমি রিভার পর্যন্ত এখানে 20 সেন্টিমিটার, তাহলে আমি এই অংশটা দেখাচ্ছি। এবারে তোমরা যদি মনে করো না আমি স্যার 15 সেন্টিমিটার, কারণ তোমাদের এখানে এইচএস লেভেলে যে কোশ্চেন আসে ক্লাস 11-এ, তোমাদের এখন টোপোসিট ম্যাপ আছে, সেই টোপোসিট ম্যাপে কোশ্চেন আসে সেখানে 15 সেন্টিমিটার দেখাতে পারে। তাহলে তুমি সেক্ষেত্রে এই জায়গাটাই নিয়ে নিলে, এখানে 15 সেন্টিমিটার এই অংশটা পর্যন্ত নিয়ে নিলে, তাহলে এটা নিয়ে সেই অনুযায়ী ক্রস সেকশন করলে। এবারে আমার এখানে তো শুধুমাত্র ক্রস সেকশন দেখানোর উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে এখানে ব্রেক অফ স্লোপটাকে আমি আইডেন্টিফাই করব। তাহলে সেই জায়গায় আমার কোন কোন ভূমিরূপের এখানে ব্রেক করেছে, অর্থাৎ ঢালের বিচ্যুতি ঘটেছে, সেইগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, এটা আমাদের প্রথম কাজ। তো চলো এর জন্য আমি এখানে এই যে আমি 20 সেন্টিমিটার নিয়ে নিলাম হাইয়েস্ট পয়েন্ট থেকে লোয়েস্ট পয়েন্ট পর্যন্ত, তাহলে এইটার উপর একটা কাগজের স্ট্রিপ নিয়ে নেব, সেটার ভিত্তিতে এখানে মেন ভ্যালুগুলো, আমার এখানে কন্ট্রোল ভ্যালুগুলোকে তুলে নিতে হবে। দেখো আমি এই কাগজের স্ট্রিপটা নিয়ে নিয়েছি। এবারে এই কাগজের স্ট্রিপটা আমি যে লাইনটা টেনেছিলাম 20 সেন্টিমিটার, তাহলে সেই বরাবর বসিয়ে নেব। বসিয়ে নিয়ে আমার প্রথম কাজ হচ্ছে এই পয়েন্ট দুটোকে মার্কিং করে নেওয়া। তাহলে আমি এখানে বসিয়ে, তাহলে এটা মার্কিং করে এখানে আমি এটা বি দিয়ে দিলাম নাম, আর এখানে হাইয়েস্ট পয়েন্টটাকে এ নাম দিয়ে দিলাম। তাহলে এই হাইয়েস্ট পয়েন্টের ভ্যালু কত, এখানে 681, তাহলে এটাও আমি লিখে দিলাম। বাদ বাকি এখানে মেন কন্ট্যুরগুলো মূলত আমরা তুলে নেব। আর যে লোয়েস্ট পয়েন্টের দিকে দেখবে আর সেখানে একটা দুটো কন্ট্যুর আছে, সেখানে কিন্তু আর ওই মেন কন্ট্যুরের ব্যাপার থাকছে না, যা কন্ট্যুর থাকবে তুলে নিতে হবে। তাহলে এই জায়গায় এখানে আমরা এর পরের ভ্যালুগুলো কি আছে
দেখো এখানে আরো একটা বিষয় জেনে নিতে হবে যে আমাদের এখানে কন্টুর ইন্টারভ্যাল কি আছে। তাহলে এই অংশটায় দেখো কন্টুর ইন্টারভ্যাল আছে 20 মিটার। তাহলে আমরা 20 মিটার ইন্টারভ্যালে কাজটা করব। একটা কন্টুরের সঙ্গে আরেকটা কন্টুরের ব্যবধান হচ্ছে 20 মিটার। তাহলে আমরা এখানে এই কন্টুরটা আমার 681 নেওয়ার পর তাহলে এই যে দেখতে পাচ্ছ এই অংশটায় একটু যদি তোমাদের জুম করে দেখাই, তাহলে দেখো এর পাশেই একটা কন্টুর আছে, তাহলে সেটা 680। তাহলে আমরা সেইটা নিচ্ছি না, তার পরেরটা নিচ্ছি। তাহলে এখানে কমছে ক্রমশ, হাইল্যান্ড থেকে ক্রমশ নিচের দিকে, মানে হাইয়েস্ট পয়েন্ট থেকে নিচের দিকে যত নামবে কমবে। তাহলে এখানে এটা হয়ে যাচ্ছে তাহলে 660, 20 করে ইন্টারভ্যাল আছে। তাহলে তার পরেরটা হয়ে যাচ্ছে এখানে 640। তারপরে আমরা এখানে চলে আসছি, এটা 600। এরপরে এইটা আমরা তুলে নিতে পারি 620। তাহলে এই হলো। এবারে আমরা এদিকে দেখে নেব একইভাবে। যদি এইটা দেখো, এটা এখানে 500 গেছে, এটা 500। আর এখানে দেখো 400 এইভাবে কভার আপ হয়েছে, তাহলে এটা 400। তাহলে এখানে 400। একইভাবে এদিকের এই পার্টটাকে যদি আমরা দেখি, এখানে এটা 300। তাহলে এই 400 এর পর আমরা এখানে 300 পাচ্ছি। তারপরে দেখো এটা 282, তারপরে 260, এটা 240। তাহলে এই হলো। এখানে দেখো আরো একটা আবার 300 আমরা পাচ্ছি। তাহলে এই জায়গাটা এই অংশের মধ্যেই ঘোরাঘুরি করছে, মানে 300 থেকে 200 এর মধ্যে ঘোরাঘুরি করছে। তাহলে এখানে আমরা একটা 200 পাচ্ছি। দেখো এই জায়গায় একটা মেন কন্ট্রোল লাইন গেছে, দেখতে পাচ্ছ। তাহলে এই কন্ট্রোল লাইনটা ধরে যদি আমরা যাই, তাহলে দেখো এই যে এখানে 200 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে এই কন্ট্রোলটাকে 200, এই আবার ঘুরে এখানে এসছে 200। আর এখানে দেখো এই 200টাই এদিক থেকে আবার গেছে, তাহলে এখানে 200 এর মধ্যেই ঘোরাফেরা করছে। 200 এর নিচে কিছুটা অংশ, এখানে দেখো 200, এটা 200 এর উপরের অংশ, কারণ এখানে ছোট ছোট দেখো এখানে উচ্চভূমি রয়েছে, তাহলে এটা 200 এর উপরে আছে। তাহলে এটা 200 হলে তাহলে এর উপরে দেখো এখানে 220। একইভাবে এখানে 240 পাচ্ছ, এখানেও আর একটা 240 পাচ্ছ, এখানে আবার একইভাবে 200 পাচ্ছ। বাদ বাকি দেখো এই অংশে কোনো রিভার আছে, রিভারটাকে আমরা এখানে হাইলাইট, এই জায়গাটা নিয়ে নেব রিভার। আর এখানে অসংখ্য ছোট ছোট নদী আছে, যেগুলো আমার এই অংশে প্রয়োজন নেই ক্রস সেকশনে। তাহলে এই আমাদের কাজ এখানে কাগজের স্ট্রিপে আমরা তুলে নিলাম। এরপরে আমরা খাতায় যা কিছু কাজ করার করব। তাহলে টোপোসিট ম্যাপ থেকে আমার এইটুকু কাজ আছে। এবারে আমরা ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশন করার জন্য তোমাদের এখানে দেখো আগের যেটা হতো, আমাদের 3 তিরিকে টোটাল 9টা ভাগ হতো একটা টোপোসিট ম্যাপে। সেই ম্যাপটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি একটা আগের ওল্ড সিরিজের ম্যাপ নিয়েছি, সেই ম্যাপটা দেখিয়ে দিচ্ছি যেটা থেকে আমরা আগে কাজটা করতাম। তাহলে দেখো এখানে আমাদের টোটাল 9টা ভাগে ভাগ ছিল, এটা একটু বড় করছি। তাহলে দেখো এখানে আমাদের টোটাল 9টা ভাগে ভাগ ছিল, যে ভাগটা থেকে আমরা তার মধ্যে থেকে একটা ভাগ নিতাম। তাহলে এখানে এই যে একটা ভাগ, আমরা এই ভাগটা নিয়ে নিতাম, তুলে নিয়ে আমরা ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশনের কাজ করতাম। তাহলে এক্ষেত্রে এই মাপেরই আমরা ঘরটা নেব। শুধু এখানে কি হয়ে যাচ্ছে, আগের যেমন এই যে 9টা ভাগ, এই 9টা ভাগ এখন হয়ে গেছে 4 9 36, অর্থাৎ একটা ওই 9টার একটা ঘর এখানে কি হয়েছে, আরো 4টে করে ভাগ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তাহলে আমার এই টোটাল 4টে নিয়েই আমার একটা ঘর তুলে নিতে হবে। তাহলে তার উপর বেস করে সেই ঘরটাকেই আমি 4 9 36টা ভাগে ভাগ করে আমাদের ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশনের কাজ হবে।
চলো তাহলে আমরা প্রথমে ক্রস সেকশন করে ব্রেক অফ স্লোপটা নির্ণয় করব। এটা করার জন্য আমার খাতা এবং যাবতীয় যন্ত্রপাতি নিয়ে নিয়েছি। তোমরা তবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং একটা লাইক করো। আর কি ধরনের তোমরা ভিডিও চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করো। তোমরা যত কমেন্ট করবে তত আমি তোমাদের ভিডিও ওরিয়েন্টেড যে জিজ্ঞাসা সেগুলো জানতে পারবো। তাহলে আমি খাতার ঠিক মাঝামাঝি জায়গায়, এখানে আমাদের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 681। তাহলে আমাকে একটা স্কেল ধরতে হবে। এখানে আমি যদি এখানে 1 সেমি সমান 200 করে ধরি, তাহলে এখানে আমার তাহলে 700, তাহলে আমার হয়ে যাচ্ছে কত 200 400 600, তাহলে 4 সেন্টিমিটার নিলে আমার হয়ে যাচ্ছে। তাহলে আমি 4 সেন্টিমিটারের মতো এখানে করে নিচ্ছি। তো চেষ্টা করবে এই লাইনটাকে সোজা রাখার, এখানে এদিকে যতটা আছে সেই ডিস্টেন্সটা মেনটেন করে কাজটা করবে। তাহলে আমি এখানে খাতার মাঝামাঝি থেকে সামান্য নিচে, কারণ এখানে 4 সেন্টিমিটার যেহেতু উপরে তুলতে হবে, সেই জন্য আমি এখানে একটু নিচের দিকে নিলাম। তাহলে দুদিকে আমি এখানে 4 সেন্টিমিটার করে তুলে দেব, কারণ আমি এখানে স্কেলটা বলেই দিয়েছি। তাহলে 1 সেমি সমান 200 করে ধরবো। তাহলে এখানে 1 2 3 4, এটা একইভাবে আমরা মার্কিং করে নেব, কারণ বারবার করা সম্ভব নয়। তাহলে এই হয়ে গেল এদিকে, আর এদিকে আমরা শুধু 4 সেন্টিমিটার তুলে দিলেই আমাদের হবে। তাহলে 1 2 3 4, তাহলে এই হলো। এবার এই অংশটা আমরা জুড়ে দেব। তাহলে আমার এই চকআউট বা আমাদের ফ্রেমটা তৈরি হয়ে গেছে। এবারে আমরা এখান থেকে পরপর আমি এ আর বি ভ্যালু, এটা এ লিখে দিলাম, একইভাবে এদিকটা বি লিখে দিলাম। দেওয়ার পর আমাদের কাগজের স্ট্রিপটা বসাবো, আর এখানে আমি স্কেলটা ধরেছি যা লিখে দেব। এটা 0, এটা 200, এটা 400, এটা 600, এটা 800। এটা উচ্চতা মিটারে আছে, তাহলে আমরা এখানে লিখে দেব উচ্চতা মিটার। এটা আমি এদিকে বাড়ছে তীর চিহ্ন দিয়ে দিলাম। তোমরা এই এ আর বি পয়েন্টটা এইভাবে কাগজের স্ট্রিপে মিলিয়ে বসিয়ে দিয়ে তারপরে এই দাগগুলো এখানে তুলে নিয়ে করতে পারো। আর যদি মনে করো না আমি ডাইরেক্ট করে দেবো, তাহলে সেক্ষেত্রে ডাইরেক্ট করে দিতে পারো। তাহলে আমি এখানে ক্যালকুলেটর অন করে নিলাম। এখানে প্রথমে দেখো আছে 681, তাহলে আমার 681 আমরা সিম্পলি করব কি 681, এখানে যা স্কেল ধরেছি 200 ধরেছি, এখানে 200 দিয়ে ভাগ করে দেব। তাহলে 3.41, তাহলে এখানে 1 2 3 3 পয়েন্ট, এখানে তাহলে এখানে 4 আর একটুখানি গেলাম, 3.41 পেয়ে গেলাম। তারপরে 660 আছে, তাহলে এখানে 660, এটা ডিভাইডেড বাই 200, তাহলে এটা 3.3 হয়ে গেল। তাহলে এখানে 1 2 3 3.123, তাহলে এই হলো 640 ডিভাইডেড বাই 200, তাহলে 3.2 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে 3.2 হলো, আর এইটার ক্ষেত্রে 3.1 হয়ে যাবে, 3.1, আর এইটার ক্ষেত্রে 600 মানে 3 হয়ে যাচ্ছে, 3 হয়ে গেল। এটা 500 মানে 200 মানে 2.5 হয়ে যাচ্ছে, তাহলে হাফ হয়ে যাবে। তাহলে এটা 400 মানে 2 হয়ে গেল। এখানে রিভারটা রয়েছে, তাহলে এই বরাবর আমি এখানে একটা মার্কিং করে দেব, রিভারটার জন্য সামান্য ডাউন করব। দেখো এই আমার এখানে যা যা ভ্যালু ছিল সেই ভ্যালুগুলো আমি এখানে স্কেল ধরে তার হিসাবে এখানে তুলে দিয়েছি। এটা দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে কি এই ভ্যালুগুলোকে পরপর যোগ করে দেওয়া। দেখো এখানে আমরা সিম্পলি হাত দিয়ে যোগ করব, এখানে হাত দিয়ে মানে স্কেল ছাড়া যোগ করব। এই গেল। এখানে দেখো আমাদের 200
ভ্যালু পেয়েছি আর রিভারটা আছে, কিন্তু এখানে আমাদের ইন্টারভ্যাল হচ্ছে কত করে না, আমার এখানে 20 করে ইন্টারভ্যাল। তাহলে এখানে আমি এই কাছাকাছির মধ্যে এখানে 180 পাইনি, একইভাবে 200ও লেখা নেই। তাহলে আমি 190, 200-র একটু সামান্য কমে নিয়ে যাব, নিয়ে এই অংশটা আমি সামান্য একটু ডাউন করব, কারণ এখানটা রিভারটা আছে, দিয়ে এই অংশ বরাবর কাজটা করে নেব। তাহলে এই হলে আমার এখানে ক্রস সেকশন হয়ে গেল। এই ক্রস সেকশন হয়ে যাওয়ার পর এখানে আমাদের ব্রেক অফ স্লোপ নির্ণয় করতে হবে। এটা আমরা সিম্পলি দেখতে পাচ্ছি এই ভূমিরূপটা দুটো অংশে ভাগ হয়ে আছে। এখানে এই 300 এখানে একটা ভাগ, আর হচ্ছে 300-র বেশি 300-র কম। তাহলে সিম্পলি আমি এখানে দুটো ভাগ দেখতে পাচ্ছি। তাহলে এখানে তিনটে ভাগ সেইভাবে আমরা এখানে করার মতো জায়গায় নেই। তবে যদি মনে করো এখানে 600-র উপরের অংশটাকে একটা ভাগে ভাগ করতে পারো, 600 থেকে এখানে 300-কে আর একটা ভাগে ভাগ করতে পারো, আর 300-র নিচেটাকে একটা ভাগ করতে পারো। তাহলে এই টোপোশিট ম্যাপে আরো ভালোভাবে জানার জন্য এই বিষয়টাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। তাহলে এখানে আমরা 300টা এখানে দেখতে পাচ্ছ, এখানে ব্রেক করেছে। এখানে 240 হলে ভালো হতো, কিন্তু 240 থেকে আবার উঠেছে, সুতরাং আমরা 300টাকেই এখানে নেব। এখানে 300টাই আমার এখানে ব্রেক করছে ভূমিরূপটা। তাহলে আমি এই জায়গায় এখানে 300 আছে, আমি এই অংশটাকেই এখানে আলাদা করে দিচ্ছি। তাহলে এটা একটা ভাগ, এখানে দেখতে পাচ্ছ 600 এখানে একটা ডিভিশন তৈরি করেছে, তাহলে 600 আর একটা ভাগ। তাহলে এখানে আমরা টোটাল তিনটে ভাগে ভাগ করলাম। তাহলে এই অংশটাকে আমরা হায়ার প্লেটু বা উচ্চ মালভূমি নাম দিচ্ছি, এটা ডাইসেক্টেড প্লেটু, আর এটা হচ্ছে ইরোশনাল প্লেন। তাহলে এই টোটাল তিনটে ভাগ ইরোশনাল প্লেনে এখানে রিভার এখানে কাট করেছে। এই রংটা করার জন্য আমরা একটা বাদামি রঙের পেন্সিল নিয়ে নিয়েছি। তাহলে এখানে আমরা কি করব, সিম্পলি এর ডিপনেস বাড়াবো কমাবো। তাহলে এইটার জন্য আমরা বেশি সময় খরচ করব না, খালি জাস্ট বিষয়টা বোঝানোর জন্য তোমাদের এই কাজটা করা। আর এখানে রিভারটা আছে, রিভারটার জন্য আমি একটা নীল রং দিয়ে এই অংশটাকে এখানটা দেখিয়ে দেব। এই অংশটায় আমরা একটা ব্রেক অফ স্লোপ পেলাম, এটা কি 600 মিটার। আর এখানে একটা পেলাম, যেটা হচ্ছে এখানে 300 মিটার। তাহলে এই দুটো ব্রেক অফ স্লোপের উপর ডিপেন্ড করে আমরা টোটাল ভূমিরূপটাকে, এই টোপোশিট ম্যাপে আমরা যে ভূমিরূপটা পেলাম, তাহলে এই টোপোশিট ম্যাপের ভূমিরূপটাকে তিনটে ভাগে ভাগ করছি। তাহলে একটা হচ্ছে এখানে বললাম হায়ার প্লেটু বা উচ্চ মালভূমি, উচ্চ মালভূমি, এটা হচ্ছে আমাদের ব্যবচ্ছিন্ন মালভূমি, আর এটা হচ্ছে ক্ষয়প্রাপ্ত সমভূমি। আর এই অংশটা আমরা ব্রাহ্মণী নদীকে দেখতে পাচ্ছি। তাহলে এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে ব্রেক অফ স্লোপ বিষয়টা কি না, ঢালের বিচ্যুতি, কোন কোন জায়গায় ঢালটা একরকম ঢাল থেকে চেঞ্জ হয়ে আর এক রকম ঢালে উত্তীর্ণ হচ্ছে। তাহলে সেই ট্রানজিশনাল পয়েন্টটা, সেই ঢালের যে অংশ বরাবর পরিবর্তন হচ্ছে আর এক রকম ঢালের, তাহলে সেই পয়েন্টটাকে আমরা বলছি ব্রেক অফ স্লোপ। তাহলে এখানে একরকম অবস্থা ছিল, যেখানে আমরা উচ্চ মালভূমিতে দেখতে পাচ্ছি একদম টেবিল ল্যান্ড, তাহলে সেই জায়গায় অবস্থা একরকম। সেখান থেকে যতই ব্যবচ্ছিন্ন মালভূমির দিকে যাচ্ছি, তত এখানে ছোট ছোট নদী অসংখ্য সেখানে কাট করছে, তাহলে সেই জায়গায় আমরা ব্যবচ্ছিন্ন মালভূমি পাচ্ছি। এখানে 300 মিটারের পর আবার দেখতে পাচ্ছি আরেকটা ব্রেক অফ স্লোপ, তাহলে সেখান থেকে দেখা যাচ্ছে ক্ষয়প্রাপ্ত সমভূমি অংশ তৈরি হচ্ছে। এই টোপোশিট ম্যাপটাকে আমরা ভাগ করার জন্য তাহলে এই ব্রেক অফ স্লোপ নির্ণয় করে নিলাম। তাহলে এটার উপরে আমরা একটা হেডিং দিয়ে দিতে পারি যে এখানে আমাদের ডিটারমিনেশন অফ ব্রেক অফ স্লোপ বা আমাদের ঢালের বিচ্যুতি বিন্দু নির্ণয়। তাহলে এটা আমাদের লিখতে পারি না, প্রস্থচ্ছেদ অঙ্কনের মাধ্যমে ঢালের বিচ্যুতি বিন্দু নির্ণয়। প্রস্থচ্ছেদ অঙ্কনের মাধ্যমে আমরা ঢালের বিচ্যুতি বিন্দুগুলো নির্ণয় করে নিলাম। এটা ক্ষেত্রে তাহলে এখানে একটা 600 মিটার আর একটা হচ্ছে 300 মিটার। তাহলে এইটার উপর বেস করে আমরা কাজটা করব। তাহলে এখানে তোমরা যখন
এখানে মেন খাতায়, পরীক্ষার খাতায় যখন কাজ করবে তখন আমাদের এখানে যে ঢালের বিচ্যুতি বিন্দু নির্ণয়ের জন্য আমাদের এই কাজটা দেখাতে হবে। তার কারণ এখানে আমাদের যেমন এই একটা আমি বললাম যে এখানে 4টে অংশ ধরে একটা কাজ আমাদের করতে হবে, যেখানে আমরা টোটাল এখানে ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশনের কাজটা করব, কিন্তু তার পাশাপাশি তার নিচের দিকে তোমাদেরকে এই এখানে ব্রেক অফ স্লোপ নির্ণয়ের বিষয়টাও দেখিয়ে দিতে হবে। চলো তাহলে আমরা এখানে মাপটা দেখে নেব। তাহলে আমরা একটা স্কেল নিয়ে এই মাপটা দেখে নেব। তাহলে এখানে মাপটা কি আছে সেন্টিমিটারে দেখো। তাহলে এদিকে 17.1 সেন্টিমিটার আর এদিকে আছে আমাদের এখানে 18.3 সেন্টিমিটার। তাহলে এই দুটো মাপ আমার প্রয়োজন। এবারে এটাকে টোটাল 36টা ভাগে ভাগ করে কাজটা করব। চলো আমি তাহলে এই খাতাতেই করে দেব তোমাদের কাজটা। তাহলে খাতাটা এমন ভাবে করবে যাতে সব দিক থেকে তোমার উপরে হেডিং লেখা বা সাইডে ইন্ডেক্স লেখার এই বিষয়গুলো কিন্তু মেনটেন করতে পারো। তাহলে আমরা এমন একটা জায়গা নেব, সাইডে এখানে ইন্ডেক্স করব, প্লাস এখানে আমার 17.1 সেন্টিমিটার দেখানোর ব্যাপার আছে, দুদিকে একটা ছাড়েরও ব্যাপার আছে। তাহলে সেইভাবে আমরা জায়গাটাকে তৈরি করে নেব। তাহলে এই অংশটা আমি নিয়ে নিলাম। তাহলে এদিকে ছিল আমার 18.3 সেন্টিমিটার। তাহলে 18.3 সেন্টিমিটার আমাদেরকে নিতে হবে। তাহলে এখানে আবার সাইডে ইন্ডেক্স দেখাবো। তাহলে ইন্ডেক্স দেখানোর জায়গার পরে এই পর্যন্ত আমাদের 18.3 সেন্টিমিটার। তাহলে এটা নিলাম। এবারে দেখো এই 18.3 সেন্টিমিটারকে আমরা কটা ভাগে ভাগ করছি, টোটাল দুদিকে 6 6 36টা করে নেওয়া হচ্ছে। আগে যেমন আমরা 3 3 9টা ভাগ করে নিতাম, তাহলে এক্ষেত্রে আমরা 36টা ভাগ করে নেব। তো চলো আগে আমরা এখানে 17.1 নেব। এবারে এই লাইনটাকে স্ট্রেট রাখার জন্য আমরা সিম্পলি আমাদের সেট স্কোয়ারের 90 ডিগ্রিটা নিয়ে নেব। নিয়ে তাহলে এই বরাবর আমি এদিকে করে নেব। নেওয়ার পর এখানে 17.1 সেন্টিমিটার মাপটা নিয়ে নেব। দেখো এটা নেওয়ার সময় তোমাদের বলে দিচ্ছি, এরপরে দেখো আরো 1 সেন্টিমিটার করে এক্সট্রা আছে। তাহলে আমি আরো 1 সেন্টিমিটার করে এক্সট্রা রেখে দিচ্ছি, কারণ দুদিকে আমার অক্ষাংশ দ্রাঘিমাগুলো লেখার জায়গা আমাদের রাখতে হবে। তাহলে আমরা যখন কাজটা করছি একেবারে করে নেব। তাহলে এদিকে তাহলে আমার 1 সেন্টিমিটার এক্সট্রা রাখা হয়েছে। তাহলে এই বরাবর আমাদের 18.3 সেন্টিমিটার নেওয়ার পর 1 সেন্টিমিটার, and 3 পর 1 সেন্টিমিটার মানে 19.3। তাহলে এই হলো। দেখো দুদিকে আমরা তাহলে 1 সেন্টিমিটার করে রেখে দিলাম, যাতে করে আমরা অক্ষাংশ দ্রাঘিমাগুলো দেখাতে পারি। তাহলে এই কাজটা হয়ে যাওয়ার পর এই ফ্রেমওয়ার্কটা আমাদের তৈরি হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পাশাপাশি এখানে নিচের দিকটাও আমরা 1 সেন্টিমিটার দেখাবো, কারণ এই অংশটা আমাদের 18.3 নেওয়া হয়েছে। নেওয়ার পরে এদিকেও 1 সেন্টিমিটার 19.3 লাইন একেবারে টেনে নেব। তাহলে এই সব দিকে আমাদের 1 সেন্টিমিটার করে এক্সট্রা নিয়েছি, আর এদিকে 17.1 আর 18.3 মাপ নেওয়া হয়ে গেছে। এবারে আমরা বলেছি কি
না এখানে টোটাল 36টা ভাগ হবে, তাহলে দুদিকে 6 করে ভাগ হবে, তাহলে এখানে 17.1, এখানে 17.1 এটা ডিভাইডেড বাই 6, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে না 2.85। এবারে এক্স্যাক্ট 2.85 নিতে গেলে আমাদের ডায়াগোনাল স্কেল ব্যবহার করতে হবে। আমরা যদি মনে করি ডায়াগোনাল স্কেলে করব, তাহলে আমার এখানে যেটা 17.1 ছিল, তাহলে এই জায়গাটা আমার 2.85 করে নিয়ে নেব। তাহলে সিম্পলি আমরা 2.85, এখানে দেখতে পাচ্ছ 2, 2.5, 6, 7, 8 আর 8 আর 9 এর মাঝে 85। এবারে এই একটা নিয়ে নেওয়ার পর আমরা এখানে পেন্সিল কম্পাসটা নিয়ে নেব। তাহলে এই পেন্সিল কম্পাস নেওয়ার পর আমরা ওই মাপটা দিয়ে কাজটা করে নেব, যাতে আমাদের বারবার করতে না হয়। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এবারে এদিকেও একইভাবে আমরা কি করব না এখানে 18.3 যেটা ছিল, তাহলে এখানে 18.3 ডিভাইডেড বাই 6, 3.05, তাহলে এটা আমাদের 3.05, 3.1 এরও কম, তাহলে 3.05 মাপটা নেব। তার আগে এদিকেও আমরা 6টা ভাগ করে দেব আমাদের কাজের সুবিধার জন্য। এবার এখানে যে 3.05 পেয়েছি, তাহলে এই মাপটা নিয়েও আমরা একইভাবে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এবারে আমরা কি করব, সব দিকের আমাদের যে লাইনগুলো পেলাম আর কি পয়েন্টগুলো পেলাম, সেই পয়েন্ট বরাবর আমরা লাইনগুলো যোগ করে দেব। এবারে দেখো এই কাজটা করার ফলে তোমাদের যে সুবিধাটা হলো, এখানে প্রত্যেকটা ঘর ধরে ধরে তোমরা কাজ করতে পারবে। এখানে পারফেকশন তোমাদের অনেক বেশি আসবে আমি আশা করি। তাহলে দেখো আমাদের এর পরের কাজ হচ্ছে কি, আমরা অলরেডি এখান থেকে পেয়ে গেছি ব্রেক অফ স্লোপ হচ্ছে আমাদের আছে কত না, এখানে 300 মিটারে আছে আর 600 মিটারে আছে। তাহলে এই 300 আর 600 এই ভ্যালুগুলো আমাদের টোপোসিট ম্যাপের কোন কোন জায়গায় আছে আমরা দেখে নিয়ে সেই অনুযায়ী আমাদের কন্ট্রোল লাইনগুলো যেখানে যেভাবে বেঁকে গেছে আমরা সেইভাবে তুলে নেব। শুধু এখানে মাথায় রাখতে হবে, এখানে আমাদের এই টোপোসিট ম্যাপে যেভাবে যা বাঁক নিয়ে আছে তার কিন্তু 1/3 হয়ে যাবে, অর্থাৎ তার 3 ভাগের 1 ভাগ এক্ষেত্রে আমি উপস্থাপন করব আমার এই ম্যাপটাতে। কারণ এটা আমার একদম হুবহু এখানে যতটা জায়গা জুড়ে ম্যাপটা রয়েছে আমরা সেই একই অনুপাতে রাখছি না, তার 3 ভাগের 1 ভাগ এই হিসাবে আমরা এই অংশে তুলে দেব। তাহলে এখানে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, এখানে 681 এই জায়গাটায় পেয়েছিলাম, তাহলে সেখানে আমাদের 600 কোন কোন অংশে আছে আমরা দেখে নেব। 681 এই জায়গায় ছিল, আর এই 600 এর লাইন দেখতে পাচ্ছ এই অংশ বরাবর গেছে, তাহলে এখানে এইভাবে আমাদের 600 এর লাইন গেছে। তাহলে এই 600 এর লাইন যেখান দিয়ে গেছে আমরা সেইভাবে তুলে নেব। তাহলে এখানে আমরা প্রথম যে এই সাইডের ঘরটা মানে হচ্ছে আমার এখানের এই ঘরটা, তাহলে এই বিষয়টা কিন্তু তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে এই অংশটা আমাদের তাহলে 600 কোথা থেকে শুরু হয়েছে যদি দেখি আমরা, দেখো 600 এখানে কিন্তু এই জায়গায় একটা ছোট করে প্যাচ আছে, তাহলে আমরা এখানে মানে হচ্ছে এই জায়গার ডিস্টেন্সকে আমি 3 ভাগের 1 ভাগ যদি করি, তাহলে এখানে একটা ছোট অংশ, তার এখানে এই জায়গাটায় উঠছে মানে আমি ধরো এইটার 50 আমার এ হচ্ছে, তাহলে এখানে 50 এবারে 50% উঠছে, এখানে উঠছে কতটা, এখানে 3 ভাগের 1 ভাগ যদি করি তাহলে এখানে একটা ছোট ভাগ। তাহলে এইরকম একটা জায়গায় গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের 600 এর একটা রেখা, এখানে একটা প্যাচ তৈরি হয়েছে।
তাহলে আমরা এটা 600 বলে লিখে দিলাম। তাহলে এই অংশটা আমার এখানে দেখানো হলো। একইভাবে এখানেও 600 আছে। তাহলে আমার যে এখানে 661 ছিল, তাহলে এখানের যে 600টা এটা একটু বেশি জায়গা জুড়ে আছে, তাহলে এটাকে আমাদের দেখতে হবে। তাহলে এই অংশটা দেখতে পাচ্ছ এইভাবে কভার আপ হয়েছে, তাহলে এই জায়গাটা আছে, তাহলে এটা এই ঘরটার মধ্যেই আছে। এবং এটা আমাদের দেখতে পাচ্ছি কি না, এটা হচ্ছে আমাদের উপরের দিকে, এই অংশটা সামান্য নিচে, তাহলে এই রকম একটা জায়গা করে আমরা দেখতে পাচ্ছি এখানে ধরো তাহলে এই আমাদের 600 দেখানো হলো। তাহলে আমাদের এই ঘরটার, এটা ঘরটার আমরা নাম যদি এখানে দেখো ABC করে দিয়েছে, এখানে ABC, তাহলে A1, এটা সরি এটা A6 আছে। তাহলে A6 ঘরের কাজ আমার এখানে 600 এর হয়ে গেল। এখানে আমাদের তো 300 এর আছে, এখানে সামান্য একটুখানি জায়গা জুড়ে 300 আছে। তাহলে সেই 300 কোথায় আছে দেখে নেব। তাহলে আমাদের 600 এর কাজ আমাদের A6 ঘরে হয়ে গেল। A6 ঘরে আর কোথাও আমরা 600 দেখতে পাচ্ছি না, তাহলে সেটা আমরা করে দিয়েছি। এখানে 300 এই জায়গায় সামান্য আছে, এখান থেকে গিয়ে এখানে B6 এ চলে যাচ্ছে। তাহলে এই জায়গাটা আমাদের স্টার্টিং পয়েন্ট, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তাহলে এইভাবে আমরা এখানে 300 এখানে গেছে এই অংশ দিয়ে। এই 300টা দেখো এখানে এই অংশ বরাবর এখানে গেছে, এখানে 400 দেখতে পাচ্ছ, 400 এর পাশে। তাহলে এই অংশে এখানে আবার এখানে একটা দেখো 300 ছোট একটা প্যাচ তৈরি হয়েছে, তাহলে এটা আমাদের B6 ঘর জুড়ে হচ্ছে। আবার এদিকে এই 300টা দেখতে পাচ্ছ, এই অংশ জুড়ে দেখো এখানে গেছে, তাহলে এটাই এখান থেকে হয়েছে। তাহলে আমরা এটা এই ধার থেকে যদি শুরু করি, তাহলে এই জায়গাটা থেকে তাহলে এইভাবে আমার এখানে 300 এটা আমরা দেখিয়ে দিলাম। তাহলে এর মধ্যে এবারে দেখো আমার এই B6 ঘরে এখানে আমি 300 এর আর কোথাও কোনো আছে নাকি দেখার জন্য বলছিলাম। এই জায়গায় দেখা যাচ্ছে একটা প্যাচ তৈরি হয়েছে, তাহলে এটা আমাদের ঠিক এই অংশটা যেখানে হচ্ছে এর পাশে। তাহলে এইরকম একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে একটা 300 তৈরি হয়েছে, তাহলে এটা আমরা করে দিলাম। তার মানে এই অংশে আমরা 300 এর সামান্য বেশি পাচ্ছি ভ্যালু, ঠিক আছে। একইভাবে এখানে চলে আসছো, এই দিকের অংশ এখানে দেখো 300 আছে, তাহলে এই যে এই অংশ থেকে 300 শুরু হয়েছে, তাহলে আমরা এখানে ধারে একদম ধারের দিকে চলে এসেছি। তাহলে এই এসে তাহলে এখানে 300টা দেখো এইভাবে বাঁক নিয়ে গেছে, তাহলে যেভাবে যাবে আমরা সেইভাবেই এখানে দেখিয়ে দেব। তাহলে এই অংশে আমরা 300 দেখিয়ে দিলাম। তাহলে এই অংশে আমাদের দেখানো হয়ে গেছে। এখানে একটা 300 পিক পয়েন্ট আছে, তাহলে এই জায়গাটাতেও আমাকে একটুখানি দেখাতে হবে। তাহলে এইটা আমাদের এই অংশটা একটা 300 পিক পয়েন্ট রয়েছে। তাহলে এরপরে এদিকের পার্টটা আমরা যখন এই নিচের অংশটা করছি, তাহলে পরপর আমরা নিচের অংশটাই দেখে নেব। দেখো এখানে 200 200 আছে, তাহলে এখানে আমাদের 300, তাহলে এই জায়গাটা আমাদের 300 আছে। তাহলে এটা আমাদের কত, এখানে সি আছে, এটা ডি, অলরেডি
এ বি সি এর ঘরে আমাদের কাজ হয়ে গেছে। সি এর ঘরে আর একটা দেখো এই অংশটা আমরা দেখতে পাচ্ছি আর একটা আছে। তাহলে এই জায়গায় আমাদের যেখানে এটা একটা পিক পয়েন্ট পেলাম, ওর উপরের দিকে এই অংশ বরাবর আমরা আরো একটা 300 পেয়ে গেলাম। এখানে দেখো আরো একটা এই অংশে 300 আছে, তাহলে এটা আরো একটা 300 করে দিলাম। এবারে আমরা এখানে চলে আসছি ডি এর ঘরে। ডি এর ঘরে দেখতে পাচ্ছ এই অংশ বরাবর 300 গেছে, দেখো এইভাবে গিয়ে এই উপরের ঘরটাতেও গেছে। তাহলে এইভাবে এখানে কভার আপ হয়েছে, হয়ে এইভাবে এই অংশ দিয়ে আবার 300 এখান দিয়ে নেমেছে। তাহলে আমরা এখানে তাহলে এই অংশ বরাবর যদি আমরা দেখি, তাহলে একদম ধারের একটু সামান্য এ থেকে তাহলে এইভাবে এদিকে একইভাবে তাহলে এখানে আমাদের 300 নেমেছে। তাহলে এটা আমরা 300 দেখিয়ে দিলাম। এরপরে আমরা পাশের ঘরটা যদি দেখি, তাহলে পাশের ঘরে আমার এখানে ই এর ঘরে E6 এর যদি আমরা দেখি কন্ডিশন, তাহলে এখানে 300 আছে, এখানে একটা 300 আছে, তাহলে এদিকেও 300 রয়েছে। তাহলে আমি E6 এর ঘরে 300 গুলো তুলে দেব। তাহলে এইভাবে আমাদের কাজ করতে সুবিধা হয়েছে। একদম আমরা আরো এখানে মানে ছোট ছোট জায়গা মাইক্রো লেভেলে আমরা কাজ করতে পারছি, যেটা এই ছোট ছোট বক্স হয়ে যাওয়ার জন্য আমাদের কাজ করার সুবিধাটা হয়ে গেছে। তাহলে দেখো এখানে আমাদের এই জায়গাটা জুড়ে একটা 300 আছে। তাহলে এই ধারে একদম ধারে আমরা তাহলে এই অংশ বরাবর এখান থেকে তাহলে এটা একটা আমাদের 300 হয়ে গেল। এরপরে দেখো এখানে একটা 300, এটা 200 আছে, এর উপরে এখানে একটা 300 গেছে, যেটা এই অংশ দিয়ে কভার আপ হয়েছে। তাহলে এখান থেকে গেছে একদম এই অংশ দিয়ে গেছে। তাহলে আমার এদিকে কোথায় শুরু হয়েছে না এই অংশ দিয়ে আমাদের শুরু হয়েছে। তাহলে আমরা তাহলে এখানে 300টাকে খুঁজবো। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে আমরা 300 বলে লিখে দেব। উপরের ঘরগুলোই দেখে নেব। তাহলে এখানে দেখো আমাদের 300 আমরা নিচের অংশে যেটা পেয়েছিলাম সেটা অলরেডি করে নিয়েছি। আর এখানে 331 আছে, তাহলে এই অংশটা একটা ছোট 300 রয়েছে, এখানেও রয়েছে, এই জায়গাটাতেও রয়েছে। তাহলে আমরা তাহলে এখানে এই জায়গাটায় একটা ছোট 300 রয়েছে, আর এর পাশে ঠিক এই জায়গাটাতে একটা 300 রয়েছে। তাহলে দুটোই 300। তাহলে এর বাইরে এখানে এই অংশটার মধ্যে আমরা যদি ম্যাপটা দেখি ভালো করে, তাহলে এই অংশটায় কোনো 300 নেই। এই অংশটাও একইভাবে আমরা 300 খুঁজে পাচ্ছি না। তাহলে এখানে আমাদের A5-এও ওই সামান্য একটু অংশ পেয়েছিলাম, আর B5 এর ক্ষেত্রেও সামান্য অংশ পেয়েছি, বাদ বাকি এখানে 200 আছে। তাহলে এগুলো দেখতে পাচ্ছ সব 200 আছে। তাহলে আমাদের এই অংশটা ব্রেক অফ স্লোপের মধ্যে পড়ে না, সুতরাং এটা আমরা ভাবছি না। একইভাবে আমরা তার আগের ঘরটা অর্থাৎ আমার এখানে C5 ঘরে এখানে নিচের অংশে যতটুকু পেয়েছিলাম, তাহলে এখানে C5 ঘরে এখানে আমরা এই জায়গাটা একটা 300 পাচ্ছি। তাহলে একটা ছোট করে এখানে 300 আমরা পেয়ে যাচ্ছি।
তাহলে এটা দেখিয়ে দিলাম। এর বাইরে এখানে আর কোথাও নেই। এরপরে আমরা এখানে D5 এর ঘর যদি দেখি, D5 এর ঘরে এখানে অলরেডি এই কাজটা আমরা তুলে নিয়েছি। তাহলে এর বাইরে এই অংশটা এখানে একটা 300 রয়েছে। তো যদি দেখো তোমরা এখানে 405 এইটা পিক পয়েন্ট আছে। তাহলে এখানে এই অংশটা আমাদের 300, এখানে একটা 300 দেখতে পাচ্ছ। তাহলে আমরা এর একদম উপরের দিকে তাহলে এই অংশটা জুড়ে এখানে একটা 300 আছে আর এদিকে একটা 300 রয়েছে। তাহলে এই দুটো 300 আমরা করে দিলাম। হ্যাঁ, লিখে দিলাম। তাহলে এইভাবে কিন্তু তোমাদের পরপর করতে হবে, যেখানে যা থাকবে দেখে দেখে তোমাদের কাজ করতে হবে। তাহলে এই অংশটা আমাদের হয়ে গেল 300 এর বেশি যে পার্টটা আর 300 এর কম পার্টটাও এখানে আমরা বার করে নিলাম। দেখো একইভাবে এখানে আমরা এখানে যে 4 নম্বর এখানে F4 এর কাজ করে ফেলেছি 300। F4 এখানে E4 এর ক্ষেত্রে আমরা 300 এখানে আছে, 429 আছে। তাহলে এখানে এই অংশটায় আমরা পাবো। তাহলে এইটা একবার আমরা ছোট করে লিখে নেব আমাদের সুবিধার জন্য। তাহলে এটা আমাদের A, B, C, D, E, F, এটা 1 2 3 4 5 আর এই 6। তাহলে এই বিষয়টা লিখে নেওয়ার ফলে আমরা সহজেই দেখে কাজটা করতে পারবো। হ্যাঁ, যেটা বলছিলাম আমি তোমাদের এই অংশে, তাহলে এখানে আমরা কিন্তু একটা 300 পাচ্ছি। তাহলে এই জায়গায় এখানে 300 আছে, আমরা এখানে বলছিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছ আমাদের এই অংশটা E4। তাহলে E4 এর উপরের দিকটা এখানে আমরা একটা 300 পাচ্ছি। তাহলে এটা আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে আমাদের 600 এবং 300 যেখানে যা ছিল আমরা পরপর তুলে নিয়েছি। তুলে নেওয়ার ফলে আমার এখানে টোটাল আমাদের এই যে টোপোসিট ম্যাপটা, আমাদের এই অংশে যে ম্যাপটার নাম্বার ছিল F45G16, তাহলে তার আমরা ডিভিশন করে ফেলেছি। এখানে টোটাল আমাদের দুটো ব্রেকআপ স্লোপ ছিল, এখানে 600 আর 300। তার ভিত্তিতে এই সমগ্র অঞ্চলটাকে আমরা তিনটে পার্টে ভেঙে নিয়েছি। একটা হচ্ছে আমাদের 300 এর নিচে অঞ্চল, একটা 300 থেকে 600 আর একটা 600 এর উপরের অঞ্চল। তাহলে এই হচ্ছে টোটাল আমাদের ফিজিওগ্রাফিক ডিভিশন। এবারে আমাদের কাজ হচ্ছে এর অক্ষাংশ আর দ্রাঘিমা যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো লিখে দেব। তাহলে এর জন্য আমরা একটু পেন ইউজ করব। তোমরা এই পুরো কাজটা পেনেও করতে পারো, তো সেক্ষেত্রে একটু রিস্ক, যদি ভুলভ্রান্তি হয়ে যায় তখন কিন্তু আর মোছার জায়গা থাকবে না। অনেক পারফেকশন লেভেল এলে তারপরেই তোমরা এই ধরনের বিষয়টা ভাবনা চিন্তা করবে। তাহলে এইটা করার পর আমি এখানে টোটাল কাজটা পেনে করে দিচ্ছি, যাতে করে তোমাদের বিষয়টা বুঝতে সুবিধা হয়। দেখো এখানে তাহলে আমি এই অংশ বরাবর এখানে যে বিষয়টা আমার করে দেওয়ার, এখানে অক্ষাংশ দ্রাঘিমা প্রথমে আমি লিখে দিচ্ছি। তাহলে আমার এই ম্যাপের অক্ষাংশ দ্রাঘিমা কি আছে একটু যদি দেখো তোমরা, এখানে 84 ডিগ্রি 45 মিনিট, ভালো করে দেখে নাও। আর এটা হচ্ছে 22 ডিগ্রি 15 মিনিট। একইভাবে নিচের দিকটা যদি দেখো, দেখো এখানে আছে 22 ডিগ্রি 0 মিনিট আর এখানে 84 ডিগ্রি 45 আছে, এদিকে আমার 85 ডিগ্রি 0 মিনিট। তাহলে আমরা এখানে চার কোণায় ভ্যালুগুলো লিখে দেব। তাহলে এখানে আমরা লিখব 22 ডিগ্রি 0 মিনিট, এটা নর্থে, আর এটা হচ্ছে আমার তাহলে 22 ডিগ্রি 15 মিনিট ইন্টারভ্যালের আছে এক একটা টোপোসিট ম্যাপ।
এটাও নর্থ। আর এটা হচ্ছে 84°, এটা 45 মিনিট, এটা ইস্ট। আর এটা হচ্ছে 85°, 0 মিনিট ইস্ট। একইভাবে নিচেও আমরা লিখে দেব। তাহলে এটা হচ্ছে আমাদের 84°, 45 মিনিট ইস্ট। আর এটা হচ্ছে আমাদের 85°, 0 মিনিট ইস্ট। তাহলে এই পুরো কাজটা আমরা পেন দিয়ে করে দিয়েছি। এটা করে দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের যা আমরা ব্রেক অফ স্লোপ অনুযায়ী আমরা যে লাইনগুলো টেনেছি, কন্ট্রোল লাইনগুলো, তার ভিত্তিতে আমরা রং করে দেব। এর জন্য সাইডে এই অংশে আমাদের একটা ইন্ডেক্স করে নিতে হবে, ইন্ডেক্স বা লিজেন্ড যাই বলো। তাহলে এখানে লিজেন্ড বা ইন্ডেক্স করতে গেলে আমাদের এখানে 3টে ভাগে ভাগ করব আমরা। এখানে 3টে ভাগে আমরা ভাগ করে নেব। তাহলে এই জায়গায় আমরা ইন্ডেক্সটা করে দেব। তাহলে এখানে 1টা 2টো 3টে। তাহলে আমি এখানে কন্টিনিউয়াস মেথডটাই অ্যাপ্লাই করব। দেখো এখানে আমরা 681 হাইয়েস্ট ভ্যালু পেয়েছি, সেটা লিখে দিলাম। এটা আমাদের 600, এটা 300, এটা আমরা 0। এবারে এইটাকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। তাহলে এটা যদি তোমরা বাংলায় লেখো তাহলে সেক্ষেত্রে তোমাদের বাংলায় এখানে হচ্ছে উচ্চ মালভূমি, যেটা আমরা আগের অংশটায় লিখলাম। তাহলে এটা আমরা উচ্চ মালভূমি, এটা ব্যবচ্ছিন্ন মালভূমি, আর এটা ক্ষয়প্রাপ্ত সমভূমি। তাহলে আমরা এই 3টে ভাগে এই অংশটা লিখে দেব। তাহলে আমরা এখানে লিখে দেব উচ্চ মালভূমি। যারা ইংরেজিতে লিখছো তারা লিখবে হায়ার প্লেটু। এটা ডাইসেক্টেড প্লেটু। আর এটা হচ্ছে ক্ষয়প্রাপ্ত সমভূমি, ইরোশনাল প্লেন। তাহলে এই 3টে অংশ এর হাইট আমরা দিয়ে দিয়েছি। তাহলে এইগুলো হাইটগুলো আমাদের, যদি মনে করো তোমরা এদিকে হাইটে অসুবিধা হচ্ছে তাহলে এদিকে দিয়ে এখানে দিয়ে দেবে উচ্চতা মিটার। তাহলে এই অংশে যদি আমাদের মনে হচ্ছে ঘিঞ্জি হয়ে যাচ্ছে কাজটা, তাহলে তোমরা এই হাইটের ভ্যালুগুলো এদিকে দিয়ে দাও, দিয়ে এই অংশে লিখে দাও উচ্চতা মিটার। আমি এই অংশে দিয়ে দিয়েছি অলরেডি, তাহলে এখানে আর আমি কাটাকুটি করছি না, তবে তোমরা এদিকেই লিখবে, তা সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। তাহলে এই গেল। এটা হয়ে যাওয়ার পর এটাকে আমরা বর্ডার দিয়ে এটা ইন্ডেক্স করে দেব। তাহলে এখানে ইন্ডেক্স বা সূচক। তাহলে এটা আমাদের সূচক হয়ে গেল। এবারে এখানে আমাদের কাজ হচ্ছে এখানে ব্রাউন কালারে আমাদের রং করতে হবে। দেখো এখানে আমাদের 600-র বেশি যে দুটো জায়গা আছে সেই দুটো জায়গাকে আমরা ডিপ ব্রাউন রং করব। তাহলে এটা আমরা ডিপ কালার করে দিচ্ছি। একটু চেপে ঘষবে তাহলেই তোমাদের ডিপ রং হয়ে যাবে। তাহলে এটা আমাদের এই অংশ দুটোই রয়েছে। তাহলে এটা একটা 600-র বেশি আছে। প্রত্যেকটা আমি বাদামি রং দিয়ে লাইন টেনে দিয়েছি, কন্ট্রোল লাইনগুলোকে দেখতে ভালো লাগবে। তোমাদেরও এইভাবে কাজটা করে ফেলতে হবে।
তাহলে এটা আমাদের 600-র বেশি ভ্যালুগুলোকে আমরা রং করে দিলাম। তাহলে এটা হয়ে গেল। এবারে আমাদের কাজ হচ্ছে কি 300 থেকে 600 যেটা ব্যবচ্ছিন্ন মালভূমির অংশ, তাহলে সেইটাকে আমরা রং করব। তার জন্য একটু ডিপনেস আমরা কমাবো। তাহলে এখানে যা যা এই যে 600-র পরের অংশটা, এটা 300 থেকে 600-র মধ্যে, তাহলে এটা একটু ডিপনেস কমিয়ে পেন্সিলের দাগগুলো মনে করলে তোমরা মুছে দেবে, আসলে বোঝার জন্য তোমাদের আমি দিয়ে রেখেছি, তোমরা বুঝতে পেরে গেলে। কারণ এখানে আর 300 করে লেখার দরকার নেই, কারণ এখানে অলরেডি তোমরা রঙের দ্বারা বুঝিয়ে দেবে। আর যদি মনে করো একটা করে সাইডে লিখে রাখতে পারো, সেটা তোমাদের ব্যাপার, কোনো অসুবিধা নেই, লিখতেও পারো। তবে আমার যেহেতু এখানে ইন্ডেক্স করে দিচ্ছি আমি, আমার তাহলে সেক্ষেত্রে আলাদা করে আর লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা যেখানে যেখানে 300 আছে, আমি 300-র ঘরগুলো আমি সেইভাবে তাহলে এখানে আমাদের যা যা 300 মিটারের বেশি ছিল, 300 থেকে 600-র মধ্যে, আমরা সেগুলো করে দিলাম। তবে তোমরা চেষ্টা করো, যদি মনে করো, তাহলে এখানে ভ্যালুগুলো একটা করে লিখে দেবে। ধরো এটা আমি এখানে একটা 300 লিখে দিলাম। দুটো জায়গা বাকি আছে। তাহলে এরপরে যেটা পড়ে রইলো, বাদ বাকিটা হচ্ছে ক্ষয়প্রাপ্ত সমভূমি। তাহলে এই অংশে আমরা একটু হালকা করে দেব, আরো একটু হালকা। এটা যতটা সম্ভব আমরা হালকা অথচ বোঝা যাবে সেরকম আমরা করে দেব। তাহলে এই রং হলে আমাদের এখানে টোটাল আমাদের ম্যাপের যা কাজ ছিল আমরা করে দিয়েছি। এবারে এর মধ্যে যদি তুমি মনে করো এই মেন রিভারটা যেটা আছে এই অংশ বরাবর, তাহলে সেই রিভারটাকে তুমি রাখতে পারো। আর যদি মনে করো না আমার রিভারটা দেওয়ার প্রয়োজন নেই, তো সেক্ষেত্রে নাও দিতে পারো। তো আমি যেহেতু বড ফিজিওগ্রাফিক ডিভিশন করছি, এখানে আমি আলাদা করে আর রিভারটাকে আনছি না, এখানে ড্রেনেজ পার্টে আমি তোমাদের রিভারটা আনবো। তাহলে এই হলে আমার টোটাল কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি তাহলে উপরে শুধু হেডিংটা করে দেবো, হেডিং সাব হেডিং করে দিয়ে আমার এখানে কাজটাকে টোটাল কমপ্লিট করব। তাহলে এখানে আমাদের হেডিংটা কি হবে না, আমরা কাজটা করলাম হচ্ছে বড ফিজিওগ্রাফিক ডিভিশন। তাহলে আমরা বাংলায় লিখছি যেহেতু, আমরা তাহলে লিখে দেব ভূপ্রাকৃতিক বিভাগ। আর যারা ইংরেজিতে লিখছো সেক্ষেত্রে লিখে দেবে বড ফিজিওগ্রাফিক ডিভিশন। তাহলে এখানে ইংরেজিতে লিখলে বড ফিজিওগ্রাফিক ডিভিশন লিখে দেবে। তাহলে এই হলো এর ম্যাপ নাম্বার আমাদের দিয়ে দিতে হবে। তাহলে এখানে আমাদের ম্যাপ নাম্বার হচ্ছে, এখানে আমরা নাম্বার বলে লিখে F45G16 এখানে RF দিয়ে দেব। তাহলে এর নিচের দিকে আমরা এখানে RF, এখানে 1:50,000। তাহলে এখানে আমরা একইভাবে স্কেলটা লিখে দেব। এখানে তোমরা মনে করলে এঁকেও দিতে পারো। এখানে 2 সেমি টু 1 কিমি ছিল, এটা আমরা 3 সেমি টু 1 কিমি এটা আমরা করে দিলাম। তাহলে এই অংশটা একটা বক্স করে দেব। তোমরা মনে করলে লিনিয়ার স্কেল এঁকেও দিতে পারো।
তাহলে এই হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের যে অংশের এই ম্যাপটা, তাহলে সেই অংশটা এখানে উল্লেখ করে দিতে হবে। এখানে উড়িষ্যা সুন্দরগড়, তাহলে এই অংশটা আমরা লিখে দেব। তাহলে এখানে উড়িষ্যা বলে লিখে দেব, আর এর সাইডে ব্র্যাকেটে লিখে দিচ্ছি সুন্দরগড়। তাহলে উড়িষ্যা সুন্দরগড় হয়ে গেল। তাহলে এইটা হলে আমাদের টোটাল কাজ হয়ে যাচ্ছে। শুধু তোমরা যদি আরেকটু সৌন্দর্য বৃদ্ধির জন্য একটা মোটা স্কেচ পেন এখানে ব্যবহার করতে পারো। চলো এখানে একটা স্কেচ পেন দিয়ে আমি সব দিক থেকে বর্ডার দিয়ে দেব। আমরা এই অংশ থেকে ইন্টারপ্রিটেশন কি লিখবো আমি বলে দিচ্ছি, তোমরা সেইভাবে ইন্টারপ্রিটেশন লিখে নেবে। দেখো এখানে আমি টোটাল কি হয়েছে না 3টে ভাগে ভাগ করেছি, তার জন্য আমরা ব্রেক অফ স্লোপ নির্ণয় করে নিয়েছি। তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে উচ্চ মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি আর ক্ষয়প্রাপ্ত সমভূমি। তাহলে আমাদের এখানে তাহলে এই অংশটা আমরা প্রস্থচ্ছেদ অঙ্কনের মাধ্যমে আমরা ঢালের বিচ্যুতি বিন্দু নির্ণয় করেছি। এক্ষেত্রে আমরা হচ্ছে 300, 600 এই দুটো ব্রেক অফ স্লোপ পেয়েছি। তাহলে তার ভিত্তিতে আমরা সমগ্র মানচিত্রটাকে আমাদের যে টোপোসিট ম্যাপ নাম্বার এখানে F45G16 একে আমরা 3টে ভাগে ভাগ করেছি। তাই এই 3টে ভাগ হচ্ছে কি না আমাদের এখানে 300 মিটারের নিচে ক্ষয়প্রাপ্ত সমভূমি, আর মাঝে যে অংশটা 300 থেকে 600 মিটারের মধ্যে ব্যবচ্ছিন্ন মালভূমি, এবং 600 মিটারের উঁচুতে আমরা এখানে উচ্চ মালভূমি দেখতে পাচ্ছি। এবারে আমরা টোপোসিট ম্যাপের কোন অংশটা এই উচ্চ মালভূমি দেখতে পাচ্ছি, মূলত আমাদের A6 গ্রিড বরাবর আমরা এই উচ্চ মালভূমিটা দেখতে পাচ্ছি। এই অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে কুসুমদিহি, এই যে কুসুমদিহি এখানে আছে, কুসুমদিহি রিজার্ভ ফরেস্ট আছে, এই অংশ বরাবর আমরা এখানে 600 মিটারের এখানে উচ্চভূমি উচ্চ মালভূমি অংশটা দেখতে পাচ্ছি। তা এই অংশ আমরা এখানে দেখে নিলাম। এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি কি না এখানে উচ্চভূমি হওয়ার জন্য এখানে মূলত ঘন অরণ্য এখানে রিজার্ভ ফরেস্টে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আর বাদ বাকি এটা আমাদের যে ব্যবচ্ছিন্ন মালভূমি, এই ব্যবচ্ছিন্ন মালভূমি পার্টটা আমাদের মানচিত্রের যদি আমরা দেখি ভালো করে, না মানচিত্রে আমাদের নিচের অংশটা মূলত আমরা এখানে ABCDEF সবেতেই দেখতে পাচ্ছি। এবার সেটা কি A6B6 এখানে, তারপরে CDE এই সব 6-এর মধ্যে আছে। আর তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি F2, F4, একইভাবে E5-এ আমরা দেখতে পাচ্ছি এখানে A2 এবং A3-তে কিছুটা এবং A4-এ কিছুটা অংশ লক্ষ্য করছি, যেটা আমাদের ব্যবচ্ছিন্ন মালভূমি অংশ আমরা লক্ষ্য করছি। এগুলো আমাদেরকে পরপর এখানে স্টেপ বাই স্টেপ খাতায় লিখতে হবে। একইভাবে এখানে কন্ট্যুর ভ্যালু কত থেকে কত সেটাও বলে দিতে হবে, এবং সেই অংশে কোন জায়গা যদি দেখতে পাই আমরা সেই জায়গাগুলোর নামও উল্লেখ করে দেব, এবং মানচিত্রের কোন দিকে সেই অংশটা রয়েছে সেটাও আমরা এই অংশে মেনশন করে দেব। আর বাদ বাকি পুরো মানচিত্র জুড়ে আমাদের ক্ষয়প্রাপ্ত সমভূমি অবস্থান করছে। এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি এই অংশে ব্রাহ্মণী নদী বাহিত হয়েছে। এই ব্রাহ্মণী নদী বরাবর নদীর দুই ধারে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্ষয়প্রাপ্ত সমভূমি অবস্থান করছে। আর এই ক্ষয়প্রাপ্ত সমভূমি অংশ বরাবরই আমরা এই অংশে দেখতে পাচ্ছি দুর্গাপুর অবস্থান করছে। আর এখানে দেখো আর একটা বিষয়, এই অংশটা আমি এটা মিস করে গেছি, যেটা হচ্ছে দেখো এই ম্যাপের উপরের অংশে এখানে 300 কন্ট্রোল ভ্যালু অবস্থান করছে, এদিকেও দেখো 300 কন্ট্রোল ভ্যালু অবস্থান করছে। তাহলে এটা অবশ্যই আমাদের দিয়ে দিতে হবে, এই 300 কন্ট্রোল ভ্যালু অবশ্যই আমাদের দিয়ে দিতে হবে। তাহলে এটা সি গ্রিডে আছে, এখানে আমরা সি গ্রিডে এই অংশ বরাবর আমরা 300 ভ্যালুটা পাচ্ছি। একইভাবে এদিকেও আমরা ডি গ্রিডে এখানে আমাদের 300 ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা অবশ্যই তোমরা দিয়ে দেবে। তাহলে এটা হওয়ার পর এখানে লিখে দেব আমরা, এদিকেও দুটো 300, এখানে 300, এখানে 300। তাহলে এই দুটো অংশে আমরা 300 উল্লেখ করে দিলাম দিয়ে, আর আমাদের এখানে 300 যেহেতু বেশি আছে তাহলে সেখানে আমরা একটুখানি ডিপ রং এই অংশটা করে দেব।
তাহলে এখানে আমাদের দুর্গাপুর আছে, দুর্গাপুর রিজার্ভ ফরেস্ট ওখানে কিছুটা অংশ জুড়ে অবস্থান করছে, তোমরা এই অংশে দেখতে পাচ্ছ। আর একইভাবে এখানে রাউরকেল্লা টাউনশিপ গড়ে উঠেছে, এখানে রাউরকেল্লা আছে দেখতে পাচ্ছ। এইভাবে এখানে আমাদের বাদবাকি অংশ জুড়ে এখানে দেখতে পাচ্ছি আমরা ক্ষয়প্রাপ্ত সমভূমি অবস্থান করছে, এবং এই ক্ষয়প্রাপ্ত সমভূমির উচ্চতা কত না 300 মিটারের কম। তাহলে এই হলে আমাদের সামগ্রিক আলোচনা হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বার্ড ফিজিওগ্রাফিক ডিভিশন বিষয়টা কি এবং কিভাবে তাকে করতে হয় সেই সম্পর্কে ডিটেলসে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো। এবং পরবর্তী ক্ষেত্রে তোমরা কোন ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট করে জানাও। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।